নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেল। আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের এই উপন্যাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পর্বটা তো পুরোটা শুনবেনই আর কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে শুরু করছি কেয়াপাতার নৌকো উপন্যাসের তৃতীয় খণ্ডের পঞ্চম পর্ব। বেশ কিছুক্ষণ ধরে অস্পষ্ট শোরগোল কানে আসছিল। ঘুমের ঘোরে মনে হচ্ছিল বহু দূরের অলিক কোনো শব্দ স্বপ্নে যেমন শোনা যায়, কিন্তু আওয়াজটা ক্রমশ বাড়ছে, বেড়েই চলেছে। ঘুমটা হঠাৎ ছিঁড়ে খুঁড়ে গেল বিনুর। রাতের আঁধার আর নেই। আকাশ যেখানে নদীর সঙ্গে দিগন্তে একাকার হয়ে গেছে, রক্তবর্ণ সূর্য সেখান থেকে উঠে আসছে। কুয়াশা দ্রুত কেটে যাচ্ছে, আলোয় ভরে যাচ্ছে চরাচর। হাতের ভর দিয়ে উঠে বসল বিনু। যে হইচইটা ঘুমের ভেতর আবছাভাবে শুনেছিল, স্টিমারের 3টে ডেক জুড়ে সেটা চলছে। যেদিকে তাকানো যায় তুমুল ব্যস্ততা। সবাই তাদের পোঁটলা পুঁটলি, ডালা, কুলো, বাক্স, বিছানা গুছিয়ে নিচ্ছে। স্টিমার গজরাতে গজরাতে জল কেটে চলেছে। ইঞ্জিনের ধকধকানিও শোনা যাচ্ছে। হরিন্দর গলা কানে এলো, ছোটবাবু, বউঠাইন রে জাগান, গোয়ালন্দ আইসা গেল তো, উই দেখেন। পাড়ের দিকে আঙুল বাড়িয়ে দিল সে। দূরে নদীর কোনাকুনি স্টিমার ঘাট দেখা যাচ্ছে। এত চাঞ্চল্য এবং শোরগোলের কারণ এতক্ষণে বোঝা গেল। স্টিমার থেকে নেমেই ট্রেন ধরতে হবে, তারই প্রস্তুতি চলছে। ঝিনুকের ঘুম ভাঙেনি। বিনু তাকে জাগিয়ে দিয়ে তাড়াতাড়ি কলঘরে নিয়ে গেল। তাদের লটবহর নেই বললেই চলে, 2টো মোটে চাদর। দুজনে মুখটুক ধুয়ে ফিরে এসে চাদর ভাঁজ করে নিল। হরিন্দরা শোবার জন্য সেই সুজনিটা দিয়েছিল, সেটা ফেরত দিতে গিয়ে রামরতনদের দিকে বিনুর চোখ চলে যায়। অসুস্থ মাস্টার মশাইয়ের খোঁজ নেওয়া দরকার। তাছাড়া ওদের মালপত্র গোছগাছ করে দিতে হবে। অশক্ত অপটু বৃদ্ধের পক্ষে সব কিছু সামলে নামানো সম্ভব নয়। তার স্ত্রীকে বিনু যেটুকু দেখেছে, মনে হয়েছে বৃদ্ধার স্বাস্থ্য খুব নড়বড়ে। বাকি রইল 3 মেয়ে। লটবহর টানা হ্যাঁচড়া করে ভিড় ঠেলে স্টিমার ঘাটে নামানো, তারপর ধাক্কাধাক্কি করে ট্রেনে ওঠা, এই সব কি মেয়েদের কাজ? যা করার বিনুকেই করতে হবে। এই অসহায় পরিবারটার ওপর কেমন এক দায়িত্ববোধ এসে গেছে তার। তাছাড়া কাল রাতে বুক মালিশ করে দেবার পর রামরতন কেমন আছেন সেই সম্বন্ধে যথেষ্ট উৎকণ্ঠাও রয়েছে। বিনু রামরতনদের কাছে চলে আসে। সকাল হলেও রামরতন এখনো শুয়ে আছেন, চোখ বোজা, খুব সম্ভব ঘুমোচ্ছেন। তার স্ত্রী এবং মেয়েরা বৃদ্ধকে ঘিরে বসে আছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে সারা রাত ওরা ঘুমোয়নি। বিনু বলল, কাল রাতে আপনাদের এখান থেকে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর খবর নিতে পারিনি। স্যারের বুকের কষ্টটা আর হয়নি তো? না। সেই থেকে ঘুমোচ্ছেন? এবার তো ওনাকে জাগাতে হবে, গোয়ালন্দ এসে গেছে। বাসন্তী অর্থাৎ রামরতনের বিধবা মেয়ে বেশ কয়েকবার ডাকার পর চোখ মেলে তাকালেন রামরতন। আস্তে আস্তে উঠে বসে শিয়রের কাছে রাখা নিকেল ফ্রেমের চশমাটা পরে নিলেন। এখন কেমন লাগছে স্যার? কাল রাইতের থনে অনেক ভালো, তবে বুকের বেদনাটা পুরাপুরি যায় নাই। আরও কিছুক্ষণ ঘুমোতে পারলে বাকি কষ্টটুকু থাকতো না, কিন্তু তার তো উপায় নেই। আমাদের নামার সময় হয়েছে, তাই আপনাকে জাগাতে হলো। গোয়ালন্দ আইসা গেল নাকি? হ্যাঁ, স্টিমার থেকে নেমে খোঁজ করে দেখব যদি ডাক্তার পাওয়া যায় একটা। এখন আর দরকার নাই, একেবারে কলকাতায় গিয়া চিকিৎসা করামো। আপনি বিছানা থেকে নামুন, মালপত্র গোছাতে হবে। হ ঠিকই, আমার আর আমার স্ত্রীর বয়স হয়েছে তো, শরীরে শক্তি নাই। মাইয়ারাও এইসব পারবো না। তোমার লগে দেখা না হইলে কি যে বিপদে পড়তাম। কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই মাথা টলে গেল রামরতনের। মুখ থুবড়ে হুড়মুড় করে পড়েই যেতেন বিনু আর বাসন্তী ধরাধরি করে বিছানা থেকে নামিয়ে
ডেকের পাটাতনে তাকে বসিয়ে দিল। বোঝাই যাচ্ছে কাল রাতের ধাক্কাটা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেননি বৃদ্ধ। সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে তার সময় লাগবে। বিনু জিজ্ঞেস করল, শরীরটা আবার কি খুব খারাপ লাগছে স্যার? খাড়ইতে গিয়া মাথা গইরা গেল, চায়ের দিক অন্ধকার। আপনি কি কিছুক্ষণ শুয়ে নেবেন? না না, অহন শুইলে স্টিমার ঘাটায় নাই মা আইজা ট্রেন ধরতে পারুম না। তুমি গোছ গাছ কইরা ফেলাও, বাসন্তী আমারে ধইরা থাকুক। শুধু বাসন্তী নয়, রামরতনের অন্য 2 মেয়েও তাকে 3 দিক দিয়ে ধরে থাকল। বুড়ো মানুষটি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে নতুন বিপদ। বিনু হরিন্দকে ডেকে দুজনে ক্ষিপ্র হাতে বাঁধা ছাদা শেষ করে ফেলে। ততক্ষণে স্টিমার গোয়ালন্দে জেটিঘাটে পৌঁছে গেছে। তার পাশার স্টিমারে ওঠার জন্য যেমন মরণপণ, গুঁতোগুঁতি, ধাক্কাধাক্কি আর খিস্তি খেউর চলেছিল, এখানেও গ্যাংওয়ে দিয়ে নামার জন্য সেই একই দৃশ্য। সবার ধারণা আগে নামতে পারলে কলকাতার ট্রেনে আগে উঠতে পারবে। অধর ভুইমালি আর হরিন্দর প্রচুর লটবহর, তাছাড়া বউ ছেলে মেয়েও ছিল। তবু বিনুর ডাকে তারা সাড়া দিল। নিজেদের মালপত্রের সঙ্গে রামরতনদের বাক্স, বিছানা টিছানা কাঁধে এবং মাথায় তুলে বৃদ্ধকে ধরাধরি করে স্টিমার থেকে নামিয়ে আনল। এই ব্যাপারে বিনু কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত। ঝিনুকের সেই আতঙ্কগ্রস্ত ভাবটা অনেকখানি কেটে গেছে। গোয়ালন্দে পৌঁছবার পর তার হয়তো ধারণা হয়েছে এবার নির্বিঘ্নে কলকাতায় চলে যেতে পারবে। তাছাড়া আন্দাজে ওষুধ দিলেও তার জ্বর ছেড়ে গিয়েছিল, নতুন করে সেটা আর আসেনি। জেটিঘাটের বাইরে খানিকটা গেলে বিশাল ফাঁকা জায়গা। তার একধারে টিনের চালে সারি সারি হোটেল, নানা ধরনের দোকানপাট, একটু দূরে রেল লাইন। সেখানে কলকাতার ট্রেনের চিহ্ন মাত্র নেই। ফাঁকা জায়গাটায় আগে থেকেই অগুন্তি ভিটেমাটি খোয়ানো মানুষ বসে আছে। তার পাশার স্টিমার ঘাটে যেমনটা দেখা গিয়েছিল অবিকল সেই দৃশ্য। কলকাতার ট্রেনের জন্য তারা অপেক্ষা করছে। বিনু শুনেছে দিনে একটাই ট্রেন কলকাতায় যায়। এত লোক আগে থেকে জমা হয়েছে, তার ওপর তারা এসে সংখ্যাটা আর অনেক বাড়িয়ে দিল। আজ আদেও ট্রেনে ওঠা যাবে কিনা কে জানে। একসময় বিনুরা ঠিক থেকে ভিড়ের ভিতর একটু জায়গা করে বসে পড়ল। মাটির ওপরে দ্রুত বিছানা পেতে রামরতনকে শুইয়ে দেওয়া হলো। উর্দিপড়া রেলের কিছু কর্মচারী এবং কয়েকজন পুলিশ কনস্টেবলকেও ঘোরাঘুরি করতে দেখা গেল। বিনুদের ডান পাশে রয়েছে রামরতনরা, তারপর হরিন্দ এবং অধর ভুইমালির পরিবার। স্টিমারে রামরতনের যে উপসর্গ দেখা দিয়েছিল সেটা এখনও কাটেনি। চোখ বুজে নির্জীবের মতন তিনি শুয়ে আছেন। এই অসুস্থ বুড়ো মানুষটাকে কিভাবে ট্রেনে তোলা সম্ভব হবে, আর কিভাবেই বা ধকল সয়ে তিনি কলকাতায় পৌঁছতে পারবেন কে জানে। অন্য যারা আগে থেকেই বসেছিল তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ট্রেন কখন আসবে এই নিয়ে তারা নানান মন্তব্য করছিল। একসঙ্গে বহু লোক কথা বললে যা হয়, সারা এলাকা জুড়ে ভনভনে গুঞ্জন চলছে। হেমন্তের বেলা অনেকটা চড়েছে। রোদের তেজও পাল্লা দিয়ে বাড়ছে। তবে নদীর ওপর দিয়ে ঠান্ডা ও উত্তুরে হাওয়া ছুটে আসায় রোদের আঁচ তেমন গায়ে লাগছে না। বেশ আরামদায়ক মনে হলো। এর আগে হেমনাথের সঙ্গে 2-4 বার গোয়ালন্দে এসেছে বিনু। এখানকার হোটেলগুলো তেমনই রয়েছে। মালিকরা কেউ ইন্ডিয়া চলে যায়নি। হাজারে হাজারে মানুষ দেশ ছেড়ে চলে যাওয়ায় তাদের ব্যবসা বরং ফুলে ফেঁপে উঠেছে। পুরনো দিনের মতোই হোটেলের টাউটরা ভিড়ের ভেতর ঘোরাঘুরি করছে। খদ্দের টেনে নিয়ে যাবার কত রকম কসরত তাদের। এক দালাল তাদের হোটেলের অজস্র মহিমা কীর্তন করে জানায়, পাবদা মাছ, রুইত মাছ, বোয়াল মাছ, খাসির মাংস যা চাইবেন হেয়াই পাইবেন। প্যাট চুক্তি 5 শিকা, আমাকে পাকা পায়খানাও আছে। অর্থাৎ সুখাদ্যের অতিরিক্ত ইট সিমেন্ট বাঁধানো পায়খানার আরামও পাওয়া যাবে। অন্য টাউটরাও একই সুরে বলে যায়। তাদের ব্যবস্থাও অতি উত্তম। কারোর হোটেলে পাওয়া যাবে শিলং মাছ, বাচা মাছ, কারোর হোটেলে চিতলের পেটি, বড় গোলসা ট্যাংরা এবং টাটকিনি মাছ। সেই সঙ্গে পাকা পায়খানার ব্যবস্থা তো আছেই। এই লোকগুলোর খদ্দের টানার কৌশল, কথা বলার চমৎকারিত্বে মুগ্ধ হয়ে যায় বিনু।
ভূভারতে এমন করে কেউ লোক ভজাতে পারে কি না তার জানা নেই। দুশ্চিন্তার চাপ থাকা সত্ত্বেও সে বেশ মজাই পায়। যে মানুষগুলো ভিটেমাটি ফেলে প্রায় খালি হাতে দেশ ছাড়ছে তাদের বেশিরভাগেরই মাথা পিছু 5 শিকে খরচ করে উৎকৃষ্ট আহার করার মতন শৌখিনতা নেই। যারা কিছু পয়সা নিয়ে আসতে পেরেছে তাদের কেউ কেউ অবশ্য টাউটদের সঙ্গে হোটেলে যাচ্ছে। অধর ভুইমালি বা হরিন্দরা টাউটদের ফিরিয়ে দিল। হাতে যদি কিছু সম্বল থাকেও ভালো মন্দ খেয়ে উড়িয়ে দেবে না, দুর্দিনের জন্য রেখে দেবে। রামরতনের শরীরের যা হাল তাতে তার মেয়েরা বা স্ত্রী খেতে যাবেন না। বাসন্তীর অবশ্য হোটেলে খাওয়ার প্রশ্নই নেই। সে ব্রাহ্মণের ঘরের বিধবা, নিশ্চয়ই নিরামিষ খায়। পরিচিত মানুষগুলোকে ফেলে হোটেলে যাবার ইচ্ছা নেই বেনুর। তবু ঝিনুককে জিজ্ঞেস করল, ভাত খেয়ে নেবে? ওরা খাবে না। রামরতন হরিন্দদের দেখিয়ে ঝিনুক বলল, আমাদের খেতে যাওয়া কি উচিত হবে? তাহলে থাক, সঙ্গে যা চিড়ে মুড়ি আছে একটা দিন ঠিক চলে যাবে, তারপর সবার যা হবে আমাদেরও তাই হবে। তাদের ঠিক বাঁ পাশে রয়েছে জন 6 একটি পরিবার। 50 ছুঁই ছুঁই একটা ঢ্যাঙা রোগাটে চেহারার লোক পরিবারটির কর্তা। পরনে ফতুয়া আর খাটো ধুতি, গলায় তুলসীর মালা, হাতের উপর তাবিজ। লোকটা মাথা ঝুঁকিয়ে হাত জোর করে বলল, ওর নাম? বিনুকে দেখলে বড় ঘরের শিক্ষিত যুবকই মনে হয়। অক্ষর পরিচয়হীন চাষাভূষো ধরনের গেঁয়ো লোকেরা তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে। বিনু বলল, নমস্কার, আমার নাম ভুবন দাস। কিছুক্ষণ আগে এই স্টিমার থেকে আপনাকে লাইমায় আসতে দেখলাম। ভিটামাটি আসিল কোন গ্রামে? রাজদিয়া। আপনারা কোত্থেকে আসছেন? তাহেরগঞ্জ। লৌহজং পার হইয়া 40 মাইল গেলে আমাকে গ্রাম। আপনি গো রাজদিয়ার খবর কি? বড় সড়ো গন্ডগোল হয়েছে নাকি? বিনু জানায় রাজদিয়াতে তেমন কিছু ঘটেনি, তবে সেখানকার আবহাওয়া খুবই উত্তপ্ত। ভুবন দাস বলল, আমাকে ওইদিকেও কিছু হয় নাই, জিগাইতে পারেন। তয় দেশ সাইরা যাইতাছি কেন? তোরা সে গ্রামের মেলা মানুষ গেছে গিয়া, কার ভরসায় থাহুম? আইজ কিছু হয় নাই, কাইল যে হইব না ক্যাঠা কইব। বিনু অন্যমনস্কের মতো ভাবল, এত মানুষ যে পালিয়ে যাচ্ছে তার বড় কারণ সর্বগ্রাসী ভয়। তাদের সাহস আর আত্মবিশ্বাসের ভিত ধসে পড়েছে। বলল, গ্রাম থেকে কবে এখানে এসেছেন? পরশু বিকালে। পরশু বিকালে? এখনো ট্রেন ধরতে পারেননি? পারলে কি আর বউ পোলাপান লইয়া এই খোলা জায়গায় পইরা থাহি? পরশু একখান ট্রেন দিছিল, মানুষের গুতাগুতিতে উঠতে পারি নাই। কাইল গাড়ি দেয় নাই, আইজ দিব কিনা ভগবান জানে। স্টিমারের মতো ট্রেনও তাহলে অনিশ্চিত। নিয়মিত কলকাতায় যাতায়াত করছে না, কিন্তু কি আর করা যাবে, অপেক্ষা করা ছাড়া গতি নেই। একখান কথা জিগাই। হ্যাঁ বলুন। ইন্ডিয়ায় তো আগে কোনো কালে যায় নাই, শুনতে আসি সোনার দেশ। এই পার থিকা যারা যাইতে আসে এগুলো নাকি মেলা জমি না টাকা পয়সা দিতে আসে। বিনু এ সম্বন্ধে স্পষ্ট কিছুই জানে না, তবে এপারের মানুষজনের অনেকেরই ধারণা উদ্বাস্তু হয়ে যারা সীমান্তের ওপারে যাচ্ছে তাদের প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সে বলল, কে বলল আপনাকে? শোনা কানে আইছে। আমার এ বিষয়ে কিছু জানা নেই। এতখানি বয়স তরি চাষবাস খেতি উতি সারা তো কিছুই বুঝি না। জমিন পাইলে বাইসা যামো। বিনু আর বসল না। ট্রেনের ব্যাপারে শত চেষ্টা করেও নিজেকে নিষ্পৃহ রাখা যাচ্ছে না। খোঁজ খবর নেওয়া দরকার। ঝিনুককে বলল, তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? চোখে মুখে তার দুশ্চিন্তার ছাপ। আসলে এক মুহূর্ত বিনুকে সে কাছছাড়া করতে চায় না। কোথায় যাচ্ছে বিনু জানালো। তারপর দূরে যেখানে রেলের 4-5 জন কর্মচারী জটলা করছে পায়ে পায়ে সেখানে চলে আসে। জিজ্ঞেস করে, আজ কি কলকাতা ট্রেন পাওয়া যাবে? পাওয়ার তো কথা, এরপর সব সাহেব গো মর্জি। একটি
কমবয়সী কর্মচারীর এইসব জিজ্ঞাসাবাদ পছন্দ হচ্ছিল না। তার চোখ কুঁচকে গিয়েছিল। বিরক্ত কর্কশ গলায় বলল, যখন আইব দেখতেই পাইবেন, ভেজর ভেজর না কইরা বইসা থাকেন গিয়া। বয়স্ক কর্মচারীটি তার যুবক সহকর্মীকে ধমকে দিলেন, দেশ সাইডা এনারা সইলা যাইতে আছে, ভালোভাবে কথা কাশিরাজ। ওর কথায় কিছু মনে কইরেন না ভাইটি। কাইল কলকাতার ট্রেন দেয় নাই, আইজ নিশ্চয় দিব। মনে লয় 1.5-2 ঘন্টার মধ্যে লাইনে ট্রেন আইসা যাইব। যুবক কর্মচারীটির কথায় মন তিক্ত হয়ে গিয়েছিল বিনুর। এর উপযুক্ত জবাব দেওয়া উচিত ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি সেটা করতে গেলে আগুন ধরে যাবে। মুখ বুজে তাকে মেনে নিতে হলো। তবে পরিবেশ যতই অগ্নিগর্ভ হোক, পৃথিবীতে ভালো মানুষ থাকেই। বয়স্ক কর্মচারীটি অনেক বিবেচক এবং বিচক্ষণ। তার সহৃদয় ব্যবহারে মুগ্ধ হয়ে গেল সে। ট্রেন সম্পর্কে যা জানার ছিল বিনু জেনে নিয়েছে। সে ফিরে আসছিল। হঠাৎ চোখে পড়ল জনাতিনেক সাদা চামড়ার সাহেব এবং 2 মেম যেন কি করছে। তাদের ঘিরে মোটামুটি একটা ভিড়। গোয়ালন্দে স্টিমার ঘাটের বাইরে ভিটেমাটি ফেলে আসা উদ্বাস্তুদের ভেতর সাহেব মেম দেখা যাবে বিনু ভাবতে পারেনি। তার কৌতূহল হচ্ছিল। নিজের অজান্তেই ওদের দিকে এগিয়ে গেল। সাহেব মেমদের বয়স খুব বেশি নয়, 30-এর নিচেই হবে। পুরুষদের পরনে হাঁটু ঝুল হাফ প্যান্ট, শার্ট এবং মোটা কটনের জ্যাকেট, মাথায় শোলার হ্যাট। মেম সাহেবরা পরেছে চাপা ট্রাউজার্স, ঢোলা শার্ট, মাথায় হেলানো ফেল্ট হ্যাট। সবারই পায়ে মজবুত জুতো, কারোর কারোর চোখে সানগ্লাস। এরা কোন দেশের মানুষ? ব্রিটিশ, ফ্রেঞ্চ না জার্মান? বোঝা যাচ্ছে না। দূর থেকে চোখে পড়েনি। কাছে এসে দেখা গেল এই দলটায় একজন হাঁটু গেড়ে মুভি ক্যামেরা চালিয়ে উদ্বাস্তুদের ছবি তুলছে। অন্য একজন তাকে সাহায্য করছে। আগে কি একটা বইতে মুভি ক্যামেরার ছবি দেখেছে বিনু, এই প্রথম স্বচক্ষে দেখল। অন্য একটি সাহেব এবং 2 মেম টেপ রেকর্ডার নিয়ে উদ্বাস্তুদের প্রশ্নের পর প্রশ্ন করে চলেছে। তাদের বাড়ি কোন গ্রামে, কেন তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কলকাতায় গিয়ে তারা কোথায় উঠবে, কি করবে ইত্যাদি। উদ্বাস্তুরা ইংরাজি জানে না, আবার সাহেব মেমরা বাংলা বোঝে না। বিশেষ করে পূর্ববঙ্গের আঞ্চলিক বাংলা তাদের কাছে একেবারেই দুর্বোধ্য। তাই সাহায্য করার জন্য 3 জন শিক্ষিত বাঙালি যুবককে তারা সঙ্গে নিয়েছে। তারা দোভাষীর কাজ করছে। সাহেব মেমদের প্রশ্নগুলো বাংলা করে উদ্বাস্তুদের জানিয়ে দিচ্ছে, আর উদ্বাস্তুদের জবাব ইংরেজি করে সাহেব মেমদের বলছে। কিন্তু এই যুবকেরা ইংরেজি বলায় তেমন সড়গড় নয়, মাঝে মাঝে গোলমাল করে ফেলছে। নানাজনের দেশ ছাড়ার কারণ টেপ রেকর্ডারে ধরে রাখতে রাখতে এক বিদেশি তরুণী বিনুর সামনে চলে আসে। তার দলা মোচড়া ময়লা পোশাক, উস্কো চুল, চোখের তলায় কালির পোঁচ ইত্যাদি দেখতে দেখতে বিদেশিনীর মনে হচ্ছে সেও ছিন্নমূল জনতার একজন। অন্য অনেকের মতো তারও ধারণা বিনু শিক্ষিত যুবক। মেয়েটি ইংরেজিতেই জিজ্ঞেস করে, আপনি কি ইংরেজি জানেন? বিনু বলল, জানি। অন্তত বিনুর ব্যাপারে যে ইন্টারপ্রেটারের সাহায্য নিতে হবে না, সরাসরি কথা বলা যাবে, এতে মেয়েটি যথেষ্ট স্বস্তি বোধ করল। বলল, আপনি নিশ্চয়ই দেশ ছেড়ে চলে যাচ্ছেন? উত্তর দেবার আগে আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনারা এই যে ছবি তুলছেন, লোকজনের কথা রেকর্ড করছেন, এসব কি জন্য? তরুণীটি জানায় তারা ব্রিটিশার, লন্ডনের একটি বড় ফিল্ম কোম্পানির সঙ্গে যুক্ত। ওই কোম্পানি পূর্ণ দৈর্ঘ্যের ছবি করা ছাড়া ডকুমেন্টারি ছবিও করে থাকে। এই শতাব্দীতে 2য় মহাযুদ্ধের মতো মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, প্রাণহানি হয়েছে লক্ষ লক্ষ মানুষের। কিন্তু ভারতবর্ষের বিভাজন তার চেয়ে এতটুকু কম ভয়াবহ নয়। পৃথিবীর এই গোলার্ধে জাতিদাঙ্গায় কতজনের মৃত্যু হয়েছে, সীমান্তের এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে কত লক্ষ মানুষ চলে গেছে, তার হিসেব নেই। এই শতকের এমন এক হিউম্যান ট্র্যাজেডির প্রামাণ্য চিত্র ভবিষ্যতের জন্য তুলে রাখা অত্যন্ত জরুরি। এই ইংরেজ তরুণ তরুণীরা মানবিক দায়িত্ববোধে বিশাল কাজে হাত দিয়েছে। পূর্ব পাকিস্তানে আসার আগে তারা পশ্চিম পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবে গিয়েছিল দেশভাগের ঠিক পরেই। পাঞ্জাবের সম্পূর্ণ জনবিনিময়ের ছবি তারা যতটা পেরেছে তুলে রেখেছে।
এই সেঞ্চুরিতে এমন টোটাল ট্রান্সফার অফ পপুলেশন আর কোনো দেশে হয়েছে কিনা তাদের জানা নেই। কোথায় কত হাজার মাইল দূরে ভূমণ্ডলের দূর প্রান্তে এই তরুণ তরুণীদের বাড়ি, আর কোথায় এই খণ্ডিত উপমহাদেশ। ভারতভাগের শোচনীয় ঐতিহাসিক ঘটনাকে চিরস্থায়ী করে রাখার জন্য তারা গোয়ালন্দে স্টিমার ঘাটে ছুটে এসেছে। এ যেন ভাবাই যায় না। অভিভূতর মতো তাকিয়ে থাকে বিনু। মেয়েটি বলল, এবার তাহলে পুরনো প্রশ্নটায় ফিরে যাওয়া যাক। ইস্ট পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন? হ্যাঁ। কেন যাচ্ছেন? যে যুবকেরা ইন্টারপ্রেটারের কাজ করছে তাদের সামনে এই প্রশ্নের উত্তর দিতে ঠিক সাহস হচ্ছিল না। যদি বিনু বলে এখানে নির্ভয়ে থাকা যাচ্ছে না, ওরা হয়তো ক্ষিপ্ত হয়ে উঠবে। দ্বিধান্বিতভাবে সে বলল, এই ঠিক। একটি দোভাষী যুবক বিনুকে বলল, যা সত্য হেই কন, আমরা কিছু মনে করুম না। বিনুর ছেলেটিকে ভালো লাগলো। ইতিহাস অবিকৃত থাক, প্রকৃত সত্য যেন গোপন করা না হোক, এটাই হয়তো ওরা চাইছে। বিনু প্রায় মরিয়া হয়ে বলল, আমরা ভয়ে চলে যাচ্ছি। কলকাতায় কোথায় উঠবেন? বিনু জানায় তার বাবা এবং 2 দিদি সেখানে আছে, সে বাবার কাছেই যাবে। তাহলে বর্ডারের ওপারে আপনার একটা শেল্টার অন্তত আছে। অন্যদের মতো আপনার অবস্থা ততটা দুর্ভাগ্যজনক নয়। হ্যাঁ, তা বলতে পারেন। সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। বিনু আর দাঁড়ালো না। রেলের বয়স্ক কর্মচারীটি ঠিক খবরই দিয়েছিল। ঘণ্টা 1.5 মধ্যে লাইনে ফাঁকা ট্রেন এসে দাঁড়ালো। স্টিমারে ওঠা বা নামার সময় যা ঘটেছিল, ট্রেনের বেলাতেও তার হেরফের কিছু হলো না। একই রকম ঠেলাঠেলি, একই রকম ধুমধুমার কাণ্ড। লটবহরের ঝঞ্ঝাট নেই, বিনু প্রায় হাত পা ঝাড়া। ঝিনুক ও ভয়ডর অনেকখানি কাটিয়ে ক্রমশ স্বাভাবিক হয়ে উঠেছে। তাকে ট্রেনের কামরায় ঠেলে ঠুলে একবার তুলে দিতে পারলে আর চিন্তা নেই। বিনু যেভাবে হোক ঠিক উঠে পড়তে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে রামরতনকে নিয়ে। গোয়ালন্দে নামার পর সেই যে তিনি শুয়ে পড়েছিলেন, আর উঠতে পারেননি। বুকের কষ্টটা ফের প্রচণ্ড বেড়ে গেছে। ওদের ফেলে যাওয়াও যাচ্ছে না। যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। 5-7 মিনিট দেরি হলেই ট্রেনে আর জায়গা পাওয়া যাবে না। অধর ভুঁইমালি হরিন্দ আর ভুবন দাসকে ডেকে সমস্যার কথা বলতেই তারা একেবারে ভেলকি দেখিয়ে ছাড়ল। হরিন্দ, বিনু আর ভুবন রামরতনকে কাঁধে তুলে ভিড়ের ভিতর দিয়ে প্রথমে সামনের একটা কামরায় নিয়ে শুয়ে দিল। তারপর সবার লটবহর তো তুললই, বাচ্চা কাচ্চা এবং মেয়েদেরও তুলে ফেলল। অধর ভুঁইমালিও কম যায় না। পায়ে পুরো ব্যান্ডেজ, খোঁড়াতে খোঁড়াতে বিনুদের সঙ্গে হাত মিলিয়ে সেও বিস্তর টানা হেঁচড়া করল। কামরার একটা দিক বিনুরা দখল করে ফেলেছে। তারা ওঠার আগেই কিছু লোক উঠে পড়েছিল, বাকিরা পরে ঝাঁক বেঁধে উঠতে লাগলো। চোখের পলকেই মেঝে, বাঙ্ক, বেঞ্চ তো বটেই, দরজার সামনের প্যাসেজও বোঝাই হয়ে গেল। বাইরে এখনও অগুন্তি মানুষ। যারা কামরাগুলোতেও ঢুকতে পারেনি তাদের অনেকেই বেয়ে বেয়ে ট্রেনের ছাদে উঠে পড়েছে। বাইরে তুমুল হট্টগোল, কামরার ভেতর দম আটকানো ভিড়। বুকের যন্ত্রণাটা ক্রমশ তীব্র হচ্ছে রামরতনের। জোরে জোরে মাথা নাড়তে নাড়তে তিনি সমানে বলতে লাগলেন, শ্বাস নিতে পারতে আসি না, শ্বাস নিতে পারতে আসি না, আমারে বাতাস করো, বাতাস করো। কামরায় ফ্যান নেই, হাত পাখাও কেউ সঙ্গে করে আনেনি। রামরতনের মেয়েরা, তার স্ত্রী এবং ঝিনুক শাড়ির আঁচল নেড়ে নেড়ে হাওয়া করতে লাগলো। বাইরে সেই রেলের কর্মচারীদের এই সময় দেখা গেল। বয়স্ক কর্মচারীটির হাতে একটা লম্বা মুলি বাঁশের লাঠি। কামরাগুলোর ছাদের দিকে লাঠিটা বাড়িয়ে মৃদু খোঁচা দিতে দিতে এবং চিৎকার করতে করতে এগিয়ে আসছে। এই ছাদ থেকে নাইমা আসো, নাইলে মহা বিপদ হইয়া যাইব, নামো নামো। কিন্তু কারোর নামার লক্ষণ দেখা যায় না। যারা ওপরে উঠেছিল ছাদ আঁকড়ে তারা বসে থাকে। কর্মচারীটি বোঝাবার চেষ্টা করে পথে অনেক ব্রিজ পড়বে, মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তখন মৃত্যু অনিবার্য। ওপর থেকে অনেকেই চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আবার কবে ট্রেন দেবে তার কোনো ঠিক নেই, এই ট্রেনেই তারা যাবে। অর্থাৎ ওরা অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। এই সময় কর্মচারীটি বলল,
আরে বাপু, মাঝে মধ্যে একটু আদ্রু গন্ডগোল হইতে আসে ঠিকই, তয় তোমাকে লাইগা গাড়ি নিশ্চয় দেওন হইব। এক আধ দিন এইখানে সবুর করো, এরপর কলকাতায় যাইও। ভালো কথা কই, নিচে নামো। তার পরামর্শে কেউ কর্ণপাত করল না। কামরার মাথায় লোকগুলো অনড় বসে থাকল। তাদের হয়তো ধারণা এটাই কলকাতার শেষ ট্রেন। ট্রেনের জানালা দিয়ে বয়স্ক কর্মচারীটির পাশাপাশি সেই কম বয়সের কর্মচারীটিকেও দেখতে পাচ্ছিল বিনু। ছোকরার চোখে মুখে চরম বিরক্তি আর বিদ্বেষ। রুক্ষ গলায় সে বলল, কাফের গুলা যদি মরে মরুক, তুমি কেন চিল্লাইয়া চিল্লাইয়া গলার নারী ফায়রা ফালাইতেছ চাচা? অগো উপর তোরা তো গুসা কেন? হ্যাঁ, এই দেশটা তোর আমার যেমন অগো তেমন নাছিল। এক লগে কতকাল ধইরা কাছাকাছি থাকছি, পরস্পর ভাই দাদা চাচা কইছি। দেশ ভাগ না হইলে ওরা কি যাইতো? হ্যাঁ, যখন জানি রেলের মাথায় বৈশা গেলে বিপদ হইব, সাবধান কইরা দিমু না। যুবকটি আর কোনো উত্তর দেয় না। বর্ষিয়ান সহকর্মীর কথায় সে খুব একটা খুশি হয়েছে বলে তো মনে হলো না। কেউ শুনুক না শুনুক, বয়স্ক কর্মচারীটি হুঁশিয়ারি দিতে দিতে বিনোদের কামরার পাশ দিয়ে চলে যায়। ট্রেন দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, কখন ছাড়বে কে জানে। জানালার বাইরে থেকে মুখ ফিরিয়ে কামরার ভিতরে তাকায় বিনু। সেই সকাল থেকে যন্ত্রণায় ছটফট করেই চলেছেন রামরতন। একটু থেমে থেমে কাতর শব্দ করে উঠছেন। তার মেয়েরা অনবরত শাড়ির আঁচল নেড়ে নেড়ে হাওয়া করে যাচ্ছে। ঝিনুকও তাই করছিল। এখন ক্লান্ত হয়ে কামরার দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। সকাল থেকে পেটে কিছু পড়েনি বিনু বা ঝিনুকের। ভীষণ খিদে পেয়েছে। তার পাশে প্রচুর চিঁড়ে গুড়টুর কিনেছিল, তার অর্ধেকটা এখনও রয়েছে। কিন্তু রামরতনের বুকের কষ্টটা বেড়ে যাওয়ায় তার স্ত্রী এবং মেয়েরা এমনই উদ্বিগ্ন যে খাওয়ার কথা তাদের খেয়াল নেই। এই অবস্থায় পাশে বসে খাওয়াও যায় না। আসলে ওরা কিছু না খেলে বিনুরাই বা খায় কি করে? রামরতনদের সঙ্গে কাল তার পাশায় দেখা, আর এইটুকু সময়ের মধ্যেই কতভাবেই না ওদের সঙ্গে বিনুরা জড়িয়ে গেছে। তারা না খেলেও কামরার বাকি সবাই পুঁটলা পুঁটলি খুলে মুড়ি বাতাসা বা চিনির মঠ বার করে খাচ্ছে। রামরতনের কাতরানিটা চলছেই। তার স্ত্রী ব্যাকুলভাবে বিনুকে বলল, বুড়া মানুষটারে লইয়া কি করি কও তো বাবা, কলকাতায় তরি ওনারে লইয়া যাইতে পারুম তো? খারাপ কথা চিন্তা করবেন না মাসিমা, নিশ্চয়ই স্যারকে নিয়ে যেতে পারবেন। রামরতনের শিয়রের কাছে বসেছে বিনু। কাল রাতে জোরে জোরে বুকে ডলে দেওয়ায় তার যন্ত্রণা কমে গিয়েছিল, কিন্তু বারবার একই পদ্ধতিতে কাজ হবে কিনা কে জানে। কিন্তু তবু বিনু ঝুঁকি নিল না। জামার ওপর দিয়ে আস্তে আস্তে বুকে হাত বুলিয়ে দিতে লাগল। অনেকক্ষণ পর রামরতনের গোঙানি ক্রমশ ক্ষীণ হয়ে এলো। বেশ কয়েক ঘন্টা পর বিকেলে সূর্য যখন পশ্চিম দিকের নদীর ওপর ঢলে পড়েছে, সেই সময় গার্ডের হুইসেল শোনা গেল। পরক্ষণে ট্রেন চলতে শুরু করল। রামরতন অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিলেন। কষ্টটা নিশ্চয়ই আর নেই। বিনু তাড়া দিয়ে তার স্ত্রী এবং মেয়েদের চিঁড়ে টিড়ে খাইয়েছে। ঝিনুক আর সেও খেয়েছে। রামরতনের জন্য যে উৎকণ্ঠা ছিল সেটা অনেকখানি কেটে গেছে। জানালার বাইরে মুখ ফিরিয়ে আকাশ, নদী, গাছপালা, ধান ক্ষেত দেখছিল বিনু। পূর্ব বাংলায় এটাই তার জীবনের শেষ সূর্যাস্ত। পৃথিবীর এই ভূখণ্ডে আর কখনো তার ফেরা হবে না। এখানে কমগুলো বছর তো কাটল না। এই বাংলার খাল, বিল, নদী, ঘন সবুজ বৃক্ষলতা, আকাশ বাতাস, সোনালি লাবণ্যে ভরা অবারিত ফসলের ক্ষেত, ফুল, পাখি, মাছ, ঋতুচক্রের মোহিনীমায়া সব তার নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে আছে। এসব ফেলে চলে যেতে আশ্চর্য এক বেদনা বিনুকে কাতর করে তুলছিল। সেই সঙ্গে রয়েছে সন্দেহ, অবিশ্বাস, আতঙ্কের দমবন্ধ করা ফাঁদ থেকে বেরিয়ে যাবার অগাধ স্বস্তি। মিশ্র অনুভূতির টানাপোড়েন চলছে দুই বিপরীত দিকে। দেখতে দেখতে সূর্য ডুবে যায়। হেমন্তের সন্ধ্যা নামে। বাতাসে দ্রুত হিম মিশতে থাকে। কুয়াশায় অন্ধকারে চারিদিক ঢেকে যায়। বিনু জানালার পাল্লা টেনে বন্ধ করে। কামরার ভেতর তখন টিমটিমে আলো জ্বলছে। তাতে কোনো কিছুই স্পষ্ট নয়। চারপাশের মানুষগুলোকে ধোঁয়ার মূর্তির মতন মনে হচ্ছে। ট্রেন কিন্তু একটানা চলছে না।
মাঝে মাঝে মাঠের মাঝখানে কিংবা নগণ্য কোনো স্টেশনে থামছে, 2-1 ঘন্টা আবার নড়নচড়ন নেই, তারপর আবার দৌড়। এইভাবে থেমে থেমে চললে কাল আদেও কলকাতা পৌঁছানো যাবে কিনা কে জানে। কখন চোখে ঢুল নেমেছিল আর কখন ঘুমিয়ে পড়েছে বিনুর খেয়াল নেই। হঠাৎ কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। ধর্মর করে খাড়া হয়ে বসে বিনু। ট্রেন ঊর্ধ্বশ্বাসে ছুটছিল। কামরার জানালাগুলো এখন খোলা, বাইরে অনেক দূরে সূর্যোদয় হচ্ছে। সকালের প্রথম আলো এসে পড়েছে কামরার ভিতরে, সেই সঙ্গে ঢুকছে হেমন্তের শীতল বাতাস। কিন্তু কোনো দিকেই বিনুর লক্ষ্য নেই। হতচকিত হয়ে সে দেখতে পায় রামরতনের 3 মেয়ে এবং স্ত্রী অঝরে কাঁদছেন। কামরার অন্য সবার এখনো ঘুম ভাঙেনি। যারা জেগে উঠেছে বিষণ্ণ দৃষ্টিতে তারা তাকিয়ে আছে। ঝিনুকও জেগে গিয়েছিল, তার চোখে মুখেও অদ্ভুত বিহ্বলতা। হঠাৎ কি হতে পারে যাতে রামরতনের স্ত্রী বা মেয়েরা এমন ব্যাকুলভাবে কেঁদে চলেছে? কয়েক পলক তাকিয়ে থাকে বিনু, কিন্তু এই কান্নাকাটি কিসের এক অশুভ সংকেত যেন দিয়ে যাচ্ছে। হকচকানো ভাবনাটা খানিকটা কাটিয়ে রামরতনের স্ত্রীর দিকে ঝুঁকে সে জিজ্ঞেস করে, মাসিমা, মাসিমা কি হয়েছে? সকাল হয়েছে দেখা তোমার মেসমশাইরে জাগাইতে চেষ্টা করলাম, খাইল পুরা দিন পেটে কিছু পড়ে নাই, ভাবলাম উঠাইয়া দুগা সিরা মুড়ি খাওয়ামু, না খাইলে তো শরীরে আরো কাহিল হইয়া পড়বেও। ডাকি ঠেলা দেয়, সারা নাই কোনো, চোখ মেলে না, গা গা পা কেমন যেন ঠান্ডা, আমার মন বড় কু ডাকতে আসে। আমাকে ডাকেননি কেন? আমাকে লেগা কম তো করো নাই বাবা, অগরে ঘুমাইতে আসিলা, তাই আর জাগাই নাই। বিনু আর উত্তর দিল না। দ্রুত রামরতনের জামার ভিতর দিয়ে বুকে হাত রাখল, কিন্তু বরফের মতন শীতল সেই জায়গা। হাত বার করে তার একটা হাত তুলে নাড়ি টিপে ধরল, কিন্তু কোনো স্পন্দন নেই। গতি খুব সম্ভব চিরকালের মতন স্তব্ধ হয়ে গেছে। বিনুর হৃৎপিণ্ডের ভিতর হিমস্রোত বয়ে গেল, তার শ্বাস আটকে আসছে। যা ঘটেছে সেটা পরিষ্কার, তবু রামরতনের কাঁধে মাথায় উদ্ভ্রান্তের মতন ঠেলা দিতে দিতে ডাকতে লাগল, স্যার, স্যার, স্যার উঠুন, সকাল হয়ে গেছে। রামরতন নিশ্চল শুয়ে রইলেন। বিনু জানে পৃথিবীর কোনো শব্দই তার কানে পৌঁছবে না, তবু বারবার ডাকতে ডাকতে একসময় সে থেমে গেল। রামরতনের বন্ধ চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল বার হয়ে এলো। এই বৃদ্ধের সঙ্গে পরশু তারপাশার স্টিমার ঘাটে প্রথম আলাপ। রক্তের কোনো সম্পর্ক নেই, তবু বুকের অতল স্তর থেকে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠে এসে গলার কাছে কি যেন আটকে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বিনুর। ভয়তাড়িত রামরতন দেশ ছাড়ার জন্য বেরিয়ে পড়েছিলেন, কিন্তু ভারতে আর পৌঁছনো হলো না। কাল রাতে ঘুমের ঘোরে যাবতীয় দুর্ভাবনা এবং ত্রাস এই ভূমণ্ডলে ফেলে রেখে তিনি চলে গেছেন। কান্নাটা সাময়িক থেমে গেছে। রামরতনের স্ত্রী এবং মেয়েরা আগেই বুঝে গিয়েছিল, তবু অসম্ভব বুঝেও ক্ষীণ একটু আশা জাগিয়ে তুলে রুদ্ধশ্বাসে বিনুর দিকে তাকিয়ে আছে। রামরতনের স্ত্রী ঝাপসা গলায় জিজ্ঞেস করলেন, কি বুঝলা বাবা? দুঃসংবাদটা বিনুর পক্ষে নতুন করে জানানো সম্ভব নয়। বিব্রতভাবে সে বলল, এখন উনি যেমন আছেন তেমনই শুয়ে থাকুন, ওনাকে ডাকাডাকি করার কোনো দরকার নেই। কলকাতায় পৌঁছবার পর ডাক্তার দেখানো যাবে। বিনু কি বলতে চায় না বোঝার কারণ নেই। 4টি নানা বয়সের মহিলা ফের কান্নায় ভেঙে পড়ল। হেমন্তের সূর্য মাথার উপর উঠে আসার অনেক আগেই ট্রেন দর্শনা পৌঁছে যায়। পাকিস্তানের বর্ডার পুলিশ আর কাস্টমসের লোকজনের স্টেশনটা ঠিক ঠিক করছে। ট্রেন থামতেই তারা ঝাঁপিয়ে পড়ল। প্রতিটি কামরার জানালায় জানালায় মুখ বাড়িয়ে আর্মড কনস্টেবল আর কাস্টমসের অফিসাররা কড়া গলায় হুকুম দিতে লাগল, মালপত্র লইয়া সকলে নাইমা আসো, সার্চ হইব। বর্ডারে তল্লাশির কথা আগেই শুনেছিল বিনু।
পূর্ব পাকিস্তান থেকে মূল্যবান কোনো জিনিস, সোনা দানা, গয়নাগাটি, বাসন কোসন, প্রচুর নগদ টাকা নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। সার্চ করে যদি দেখা যায় তেমন কেউ কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে, তক্ষুনি কেড়ে নেওয়া হচ্ছে। হুকুম জারি হবার সঙ্গে সঙ্গে বিনোদেরই শুধু নয়, সবগুলো কামরা খালি করে ভয়ার্ত উদ্বাস্তুর দল হুড়মুড় করে লটবহর নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। রামরতনের স্ত্রী বিহবলের মতো বিনুকে বললেন, আমাকেও নামতে হইব, কিন্তু এই মানুষটারে ফেলাইয়া। আপনাদের এখন নামতে হবে না, আমি গিয়ে ওদের বুঝিয়ে বলবো, তারপরেও যদি শুনতে না চায় তখন দেখা যাবে। ঝিনুককে রামরতনের স্ত্রী আর মেয়েদের কাছে রেখে কামরা থেকে নেমে পড়ল বিনু। প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়, কামরাগুলো থেকে লোক তো নামছেই, বিনুর চোখে পড়ল গাড়ির ছাদ থেকেও নামছে। হুকুমনামা অগ্রাহ্য করার মতন বুকের পাটা কারণ নেই। বিনুর মনে হলো গোয়ালন্দে যারা ট্রেনের মাথায় চড়েছিল তাদের কেউ মারা যায়নি। খুব সম্ভব ব্রিজ দেখলে তারা টান টান হয়ে ছাদে শুয়ে পড়েছে। প্ল্যাটফর্মের এক মাথায় টেবিল চেয়ার পেতে লম্বা লম্বা বাঁধানো খাতা আর পেন নিয়ে অফিসারেরা বসে আছে। ধমক ধামক বা বন্দুকের কুঁদোর গুঁতো দিয়ে পুলিশের লোকেরা অনেকগুলো লাইন করে উদ্বাস্তুদের দাঁড় করিয়ে দিল। প্রতিটি লাইনের জন্য একজন করে অফিসার। তল্লাশি শুরু হলো। লাইনের প্রথম দিকে যারা আছে তাদের আগে সার্চ হয়ে যাচ্ছে। মালপত্র ঘাঁটাঘাঁটি তো হচ্ছেই, প্রত্যেকের সারা শরীরও হাতড়ানো হচ্ছে, এমনকি মেয়েরাও রেহাই পাচ্ছে না। বেশিরভাগেরই লটবহরে রয়েছে সস্তা পুরনো জামাকাপড়, কাঁথা বালিশ, তামা কাঁসার 2-4টে বাসন, তাছাড়া টুকিটাকি কিছু জিনিস। যাদের কাছে দামি কিছুই নেই তারা সহজেই পার পেয়ে যাচ্ছে, কিন্তু 2-1জনের কাছ থেকে 2-4টে সোনার গয়না, জমির দলিল এবং বেশ কিছু নগদ টাকা পাওয়া গেল। তখনই সেসব কেড়ে নেওয়া হলো। লোকগুলো অফিসারদের পা জড়িয়ে ধরে আকুল কান্নায় ভেঙে পড়ল। কিন্তু শুধুমাত্র কান্নায় অফিসারদের মন গলানো সহজ নয়। পা ঝাড়া দিয়ে তারা নিজেদের ছাড়িয়ে নেয়, কিন্তু এই উদ্বাস্তুরা নাছোড়বান্দা, ওরা ফের পা জাপটে ধরে। অগত্যা অফিসাররা আর্মড পুলিশকে ডাকে। তারা ঘাড় ধরে টানতে টানতে এবং অকথ্য খিস্তি দিতে দিতে তাদের দূরে আঁচড়ে ফেলে। কারোর হাত পা থেঁতলে যায়, কারোর বা বাঁধানো প্ল্যাটফর্মে মাথা ঠুকে ঠুকে রক্তারক্তি কাণ্ড। 7 পুরুষের ভিটেমাটি খুইয়ে চিরকালের মতন যারা পূর্ব বাংলা ছেড়ে চলে যাচ্ছে তাদের প্রতি কেন এই অমানসিক নিষ্ঠুরতা? আর একটু সদয় ব্যবহার কি করা যেত না? পাশের লাইন থেকে বিনু চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু কেউ যেন ভিতর থেকে তার গলা চেপে ধরে। প্রতিবাদ করতে গেলে তার পরিণতি মারাত্মক হবে। এই পরিস্থিতিতে বোবা হয়ে থাকাই একমাত্র বুদ্ধিমানের কাজ। সমান্তরাল রেখায় পরপর 6টা লাইন এগিয়ে চলেছে। যাদের কাছে তেমন কিছু পাওয়া যাচ্ছে কেড়ে কুড়ে তো নেওয়া হচ্ছেই, তার ওপর চলছে হেনস্থা। তবে তল্লাশির নামে মেয়েদের, বিশেষ করে তরুণীদের নিয়ে যা চলছে তা মেনে নেওয়া যায় না। মেয়েগুলো লজ্জায় ভয়ে কুঁকড়ে যাচ্ছে, কিন্তু অন্ধ বা বধির হয়ে থাকা ছাড়া উপায় নেই। তবে কম বয়সের যে অফিসারটির সামনে বিনু লাইন দিয়েছে সে খুবই ভদ্র এবং দেশ ছেড়ে যাওয়া মানুষগুলোর প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। উদ্বাস্তুদের মালপত্র একটু আধটু দেখিয়ে ছেড়ে দিচ্ছে। মেয়েদের কোনো কিছু জিজ্ঞেস করছে না, গায়ে হাত দিয়ে সার্চের তো প্রশ্নই নেই। নরম গলায় তাদের বলছে, আপনারা যান। বিনু অফিসারটির কাছাকাছি চলে এসেছিল। তার সামনে মাত্র 4-5টি লোক। তারপর এই দুর্ভোগ শেষ হবে। হঠাৎই একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। বিনুদের বাঁ পাশের লাইনে আরও অনেকের সঙ্গে ছিল একটি রোগা খয়াটে চেহারার চাষাভূষো ধরনের প্রৌঢ়, তার স্ত্রী এবং একটি তরুণী এবং অল্প বয়সের 2টো ছেলে। ওই লাইনের শেষ মাথায় যে অফিসারটি বসে আছে তার বয়স 40-42, লম্বা চওড়া মজবুত চেহারা, ভাঙা ভাঙা বাংলার সঙ্গে উর্দু মিশিয়ে কথা বলছিল। বাঙালি যে নয় পরিষ্কারই বোঝা যায়, অবশ্যই পশ্চিম পাকিস্তানের লোক। বিনু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল এই অবাঙালি অফিসারটি সবচেয়ে বেশি উৎপাত করে চলেছে। সে ওই প্রৌঢ়টির লটবহর খুলে আতি পাতি করে তো খুঁজলই, তারপর প্রৌঢ় এবং তার স্ত্রী এবং কম বয়সের ছেলে 2টোর শরীর হাতড়ে তল্লাশি চালালো। সবার শেষে এলো যুবতী মেয়েটির পালা। সার্চের নামে তার গায়ে
যেখানে সেখানে হাত চালিয়ে দিচ্ছে। মেয়েটি লজ্জায়, উৎকণ্ঠায়, আতঙ্কে এমনই দিশেহারা যে দাঁড়িয়ে থাকতে পারছিল না। এত টলছিল যে জ্ঞান হারিয়ে যে কোনো মুহূর্তে লুটিয়ে পড়বে। তার বাপ হাত জোর করে আর্ত করুণ স্বরে সমানে বলে যাচ্ছিল, দয়া করেন স্যার, দয়া করেন, মাইয়াটারে সাইরা দেন। তার স্ত্রী এবং 2 ছেলে আকুল হয়ে একটানা কেঁদে চলেছে, কিন্তু অবাঙালি অফিসারটি তার কথায় কর্ণপাত করছিল না। অসহ্য ক্রোধে মাথার ভিতরটা যেন ফেটে যাবে বিনুর। মনে হলো জন্তুটার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নিরুপায় কাপুরুষের মতন হাত কামড়ানো ছাড়া উপায় বা কী। বিনু পারেনি, কিন্তু তার সামনের তরুণ বাঙালি অফিসারটি বসে থাকতে পারল না। সহ্য শক্তির শেষ সীমায় সে পৌঁছে গিয়েছিল। অবাঙালি অফিসারটির সার্চের নামে নোংরা ক্রিয়াকলাপ তাকে ক্ষিপ্ত করে তুলেছে। হঠাৎ হিতাহিত জ্ঞানশূন্যের মতো লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বাংলা, উর্দু এবং ইংরেজি মিশিয়ে চিৎকার করে ওঠে, স্টপ ইট, স্টপ ইট, ছাড়েন, ছাড়েন বলছি, ছড়িয়ে উনকো। অবাঙালি অফিসারটিও ততক্ষণে উঠে পড়েছে। বাধা দেওয়ায় তার চোখ মুখ যেন রাগে ফেটে পড়বে। শরীরের সব রক্ত মাথায় চড়ে গেছে। গলার শির ছিঁড়ে সে চেঁচিয়ে ওঠে, কিপ ইউর ব্লাডি মাউথ শাট, নিজের চরকায় তেল দাও, সিট ডাউন। অবাঙালি অফিসারটি খুব সম্ভব বাঙালি তরুণটির সিনিয়র। তরুণটি কিন্তু তার রক্তবর্ণ চোখ এবং দাবরানি গ্রাহ্য করে না। সে এতটাই ক্রুদ্ধ আর উত্তেজিত যে গলার স্বর আরও কয়েক পর্দা চড়িয়ে যা বলল তা এই রকম, সিনিয়র অফিসারটির ইতরাম অসভ্যতা কোনো মতেই বরদাস্ত করা যায় না। উদ্বাস্তু যুবতীরা তাদের মতো লোকের কাছে যে ব্যবহার পাচ্ছে, ওপারে গিয়ে যখন জানাবে তার প্রতিক্রিয়া মারাত্মক হবে। সবসময় মনে রাখা দরকার, সীমান্তের ওধারেও মাইনরিটি কমিউনিটির লক্ষ লক্ষ মানুষ রয়েছে। তাদের ওপর জনরোষ গিয়ে পড়লে অবস্থাটা কেমন দাঁড়াবে? তরুণ অফিসারের 2-4 জন বাঙালি সহকর্মী তার সঙ্গে গলা মিলিয়ে অবাঙালিটির আচরণের প্রতিবাদ জানাতে থাকে। অনেকক্ষণ তুমুল বচসার পর গজগজ করতে করতে বসে পড়ে অবাঙালি অফিসারটি। তবে নতুন করে বাড়াবাড়ি করতে আর সাহস হয় না তার। সে ভেবে পায় না, কাফের মেয়েদের গায়ে হাত দেওয়ায় বাঙালি ছোকরারা এত কেন ক্ষেপে গেল। অবাক চোখে তরুণটির দিকে তাকিয়ে আছে বিনু। তাকে যতই দেখছে ততই শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আফজাল হোসেনকে আগেই দেখেছে সে, নাসের আলীকে দেখেছে, এখন এই যুবক অফিসারটিকে দেখল। এদের সংখ্যাটা যদি আরেকটু বেশি হতো। লাইনের সামনে যে কজন ছিল তাদের তল্লাশি হয়ে গেছে। বিনু এখন তরুণ অফিসারটির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। অফিসারটি জিজ্ঞেস করল, আপনার মালপত্র? 2খানা চাদর ছাড়া আর কিছু নেই। সেই 2টো রেলের কামরায় রেখে এসেছি। ঠিক আছে। অবশ্য কি? আমার সঙ্গে কিছু টাকা আছে। কত? টাকা বার করে দেখায় বিনু। রাস্তায় খরচ খরচা বাদ দিয়ে 805 টাকা 12 আনা। অফিসারটি বলল, টাকাটা নিজের কাছেই রাখা দেন। টাকা রেখে বিনু 2 হাত মাথার ওপর তুলে বলল, আমাকে সার্চ করে দেখতে পারেন। দরকার নাই, কে সত্য কয় আর কে মিথ্যা কয় মুখ দেখলে বোঝা যায়। আপনি যাইতে পারেন। আমার আরও কিছু বলার আছে। অফিসার উৎসুক চোখে তাকায়। গলা নামিয়ে বিনু জানায়, তার সঙ্গে আরও কয়েকজন রয়েছে। তাদের পক্ষে কামরা থেকে নেমে এসে তল্লাশির জন্য লাইনে দাঁড়ানো সম্ভব হয়নি। অফিসারের কপাল কুঁচকে যায়। কেন সম্ভব হয় নাই কেন? রামরতনদের সঙ্গে কোথায় তার আলাপ, কিভাবে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু ঘটেছে সব জানিয়ে বিনু বলে, সবাই ওর বডি ঘিরে বসে আছে। এই অবস্থায় তো ওদের নামিয়ে আনা যায় না। ঠিকই। আপনি কি কষ্ট করে আমাদের কম্পার্টমেন্টে যাবেন? আচ্ছা চলেন। অন্য এক বাঙালি অফিসারকে তার জায়গায় বসিয়ে বিনুর সঙ্গে ওদের কামরায় যায় সে। রামরতনকে ঘিরে বসে তার স্ত্রী এবং মেয়েরা কেঁদেই চলেছে। চিৎকার করে নয়, একটানা চাপা কান্না। তাদের পাশে বসে আছে ঝিনুক, নীরব, বিষণ্ণ। কামরার অন্য যাত্রীরা তল্লাশির জন্য নেমে গিয়েছিল, তারা এখনো ফিরে আসেনি। দৃশ্যটা তরুণ অফিসারকে হয়তো বিচলিত করে তোলে। আন্দাজ করা যায় খুব বেশি দিন চাকরিতে ঢোকেনি সে, এখনো নতুন, তাই ততটা কঠোর আর যান্ত্রিক হয়ে উঠতে পারেনি। রামরতনদের ডাঁই করা মালপত্র দেখিয়ে বিনু বলল, এগুলো ওদের, সার্চ করে দেখতে পারেন।
নানা বয়সের 4 শোকাতুরা নারীকে দেখতে দেখতে অফিসারটির মনে হয় এই পরিস্থিতিতে তল্লাশি করাটা চরম নিষ্ঠুরতা। ভারী গলায় জানায়, না থাউক, যদি আইনে আটকায় এমন কিছু ওনারা নিয়েও যান আমি বাধা দিব না। নিজেকে জিনিসই তো নিয়ে যাইতে আসেন ওনারা। বলতে বলতে কামরা থেকে প্ল্যাটফর্মে নেমে যায়। বিনুও তার সঙ্গে নেমে পড়েছিল। তরুণ অফিসারটি সহৃদয়তায় সে আপ্লুত। গভীর গলায় বলল, আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা আবার কিসের? ওনাগো এত বড় একটা সর্বনাশ হইয়া গেছে, তার উপর ডিস্টার্ব করুম এমন অমানুষ আমি নই। আইসা চলি। বেনু আর এগোলো না, হাত জোর করে দাঁড়িয়ে রইল। তল্লাশি শেষ হতে হতে 2.5-3 ঘন্টা লেগে গেল। লটবহর নিয়ে যারা নেমে গিয়েছিল প্রতিটি কামরায় তারা ফিরে এসেছে। যারা ট্রেনের মাথায় চড়ে গোয়ালন্দ থেকে রওনা হয়েছিল তারাও ফের ছাদে উঠে পড়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন সীমান্ত পেরিয়ে ইন্ডিয়ায় পৌঁছে যাবে। দেশ হারানো ছিন্নমূল মানুষগুলোর চোখ মুখ থেকে প্রচণ্ড উৎকণ্ঠা অনেকটাই কেটে গেছে। তাদের আশা পাকিস্তান বর্ডারে তল্লাশির পর নতুন করে আর কোনো হানাদারি হবে না। বাকি যাত্রাপথ বিঘ্নহীন এবং নিরাপদ। বেশিরভাগ উদ্বাস্তুই সামান্য কাঁথা কানি কাপড় চোপড় পুরনো বাসন কোসন ছাড়া পার্থিব অন্য কোনো কিছুই সঙ্গে আনতে পারেনি। যারা লুকিয়ে চড়িয়ে একটু আদ্র সোনার গয়না বা জমির দলিল পর্চা নিয়ে এসেছিল সেগুলোও ছিনিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানি অফিসারদের চোখে ধুলো ছিটিয়ে শেষ রক্ষা করা যায়নি। এরা হতাশ হয়ে পড়লেও বড় রকমের একটা সান্ত্বনা তাদের আছে, সেই সঙ্গে স্বস্তিও। শেষ পর্যন্ত ইন্ডিয়ায় তারা পৌঁছতে পারবে। বিনুদের কামরাটাও আগের মতোই ভিড়ে বোঝাই হয়ে গেছে। একটা সর্ষের দানা ফেলার মতনও ফাঁক নেই। ওদিকে রামরতনের স্ত্রী আর মেয়েদের কান্নার বিরাম নেই। সবার চোখ টকটকে লাল, যেন রক্তজবা। চোখের জল গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় অবিরল ঝরে যাচ্ছে। কামরার মানুষগুলোর বহুদিনের পুঞ্জীভূত আতঙ্ক প্রায় কেটে গেলেও তারা খুবই ম্রিয়মাণ। রামরতনের মৃত্যু এবং তার পরিজনদের কান্না পরিবেশটাকে আচ্ছন্ন করে তুলেছে। কেউ একটা কথাও বলছে না। কামরাটা আশ্চর্য রকমের চুপচাপ, বিহবল, গাঢ় বিষাদে ডুবে আছে। একসময় ট্রেন চলতে শুরু করল। বেশিক্ষণ লাগল না, পাকিস্তানের সীমানা পার হয়ে গাড়ি ইন্ডিয়ায় ঢুকে পড়ল। পূর্ব বাংলার সঙ্গে চিরকালের মতন সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল বিনুর। একধারে রামরতনের মৃতদেহ, তাকে ঘিরে শোকাতুর 4 মহিলা। সব মিলিয়ে বুকের ভিতর দুরন্ত ঘূর্ণির মতন কি যেন পাক খেতে লাগলো তার। ট্রেন ইন্ডিয়ায় ঢোকার সঙ্গে সঙ্গে বিনুদের কম্পার্টমেন্টটা বাদ দিয়ে অন্য সব কামরা এবং ছাদের ওপর থেকে 1,500-2 হাজারের মতন মানুষ চিৎকার করে কি বলতে লাগলো। ট্রেনের আওয়াজ ছাপিয়ে তার কিছুই বোধগম্য হচ্ছে না। তবে আন্দাজ করা যাচ্ছে ইন্ডিয়ায় পৌঁছতে পেরে তারা ভীষণ উত্তেজিত। হইচই সেই কারণেই। বিনু ঝিনুকের দিকে একবার তাকালো। এখনো পর্যন্ত তাকে মোটামুটি সুস্থ এবং স্বাভাবিক দেখাচ্ছে। কলকাতায় পৌঁছবার পর কী হবে কে জানে। কিন্তু ঝিনুকের চিন্তা ছাপিয়ে রামরতনদের সমস্যা তাকে ক্রমশ অস্থির করে তুলতে থাকে। কলকাতায় সপরিবারে রামরতনের যাওয়ার খবর তার ভাইপো বিমল পেয়েছে কিনা নাসের আলী বা স্বয়ং রামরতন কেউ বলতে পারেনি। যদি না পেয়ে থাকে, শিয়ালদা স্টেশনে পৌঁছে যদি দেখা যায় বিমল ওদের নিতে আসেনি, তখন কি করবে বিনু? একটি মৃতদেহ, একজন বৃদ্ধা, একজন মাঝবয়সী বিধবা এবং 2টি তরুণীকে বিশাল জনারণ্যে ফেলে রেখে সে কি চলে যাবে? অবনীমোহন, সুধা এবং সুনীতিকে সে অনেক আগেই চিঠি দিয়ে জানিয়েছিল কলকাতায় যাচ্ছে। হেমনাথও লিখেছেন, ওরা যদি তাদের চিঠি না পেয়ে থাকে স্টেশনে আসার প্রশ্নই নেই। তবু বিনুর খুব একটা অসুবিধা হবে না, ওদের সবার ঠিকানা তার জানা। আর কলকাতা শহরটা ওর একেবারেই অচেনা নয়। খুঁজে খুঁজে কারোর না কারোর বাড়ি ঠিক পৌঁছতে পারবে। রামরতন যদি বেঁচে থাকতেন ওদের সবাইকে নিয়ে অবনীমোহন বা দিদিদের কারোর বাড়িতে চলে যাওয়া যেত, কেউ আপত্তি করত না। ট্রেনের ধকল কাটবার পর ধীরে সুস্থে বিমলের কাছে রামরতনদের পাঠিয়ে দেওয়া যেত। কিন্তু এই মৃতদেহ নিয়ে তো কারোর বাড়ি যাওয়া যায় না। পাশ থেকে অধর ভুঁইমালির ফিসফিসানি কানে এলো, বাবুমশাই। চমকে বাঁ পাশে তাকাতেই বিনুর চোখে পড়ল
অধর তার পুরো ফেটটি বাঁধা পা তেরছা করে একটা রংচটা তোবড়ানো টিনের বাক্সের ওপর রেখে তার দিকে শরীরটা কাত করে দিয়েছে। চোখাচোখি হতেই সে বলল, মাস্টার মশাই আতখা মইরা গেল, ইন্ডিয়ায় আইল তেনার মরা শরীর। পথের আলাপ, তবু জব্বর কষ্ট হইতে আছে। কিন্তু এর মধ্যে একখান কাণ্ড ঘটছে। কি কাণ্ড? ওই শালারা তো আমারে চিনে না। ওরা যায় ডাইলে ডাইলে, আমি যাই পাতায় পাতায়। দিছি ওই শালাগো এই আইঠা কলা সুসাইয়া। ওই শালাগো মানে কাদের কথা বলছো তুমি? ওই পাকিস্তানি পুলিশ আর ওগো অপসার্গ। মানে কি করেছো তুমি? বুঝতে পারলেননি বাবু মশাই? না, আমি আগেই শুনছিলাম বর্ডারে আইলে পাকিস্তানি পুলিশেরা মালপত্র ঘাইটা ঘুইটা তল্লাশি করেই, মাইয়া মরদ কেউরে বাদ দেয় না, শরীরে হাত হান্দাইয়া বিশ্রায়। পঙ্গির পুতেরা চৌকে দোলা দিয়া আমি 7 ভরি সোনার গহনা আর জমি জমা বাড়িঘরের বেবাক দলিল লই আইছি। হ্যাঁ, কি বলছো তুমি? তোমার জিনিসপত্র খুঁজে দেখেনি? দেহে আবার নাই। পিন্দনের কাপড়ের ভিতর তরি হাত হান্দাইয়া খাবলাইয়া দেখছে, তবু হুদ্দিস পায় নাই। কোথায় রেখেছিলে বাড়ির দলিল? ইন্ডিয়ায় ঢুক্কা গেছি, অহন আর ডরের কিছু নাই। পাকিস্তানের পুলিশ এইখানে আইসা আর তেরিমেরি করতে পারবো না। বর্ডারের এই পারে আইলে ইন্ডিয়া অগ ঘেটি টিকা মাথা নামাইয়া দিব। হ, আসল মালগুলা রাখছি এই যে এর ভিতরে। পায়ের মোটা ফেটটিটা দেখিয়ে অধর বলল, লাংরাইয়া লাংরাইয়া হাঁটছি বইলা কুমুদির পুতেরা টেয়ারি পায় নাই। বিনুর তাক লেগে গেল। এই অক্ষয় পরিচয়হীন গেঁয়ো লোকটা কি ধুরন্ধর! কতখানি কূটবুদ্ধি সে ধরে এবং কি বিপুল তার অভিনয় প্রতিভা ভাবাই যায় না। সেই তারপাশা স্টিমার ঘাট থেকে যে প্রক্রিয়ায় নিখুঁতভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে মারাত্মক ধরনের নিষ্ঠুর আর সজাগ পাকিস্তানি অফিসার আর পুলিশ বাহিনীকে ধোঁকা দিয়েছে, নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না বিনুর। নিশ্ছিদ্র পাহাড়দারি করেও সোনা দানা দলিলপত্র নিয়ে সীমান্তের এপারে তার চলে আসা পাকিস্তানিরা আটকাতে পারেনি। যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে এমন মুখভঙ্গি করে প্রায় 2 দিন সে কাটিয়ে দিয়েছে। বিনুও ঘুণাক্ষরে টের পায়নি তার পায়ের ব্যান্ডেজের ভাঁজে ভাঁজে কি লুকানো আছে। হঠাৎ ত্রৈলোক্য সেনের কথা তার মনে পড়ল। তিনিও হুবহু এই প্রক্রিয়ায় যুদ্ধের আমলে বর্মা থেকে অনেক টাকা নিয়ে এসেছিলেন। বিনু বলল, তাহলে তোমার পায়ে চোট টোট কিছুই লাগেনি? না বাবু মশাই, না, এখন খোসা তরি না। আসল কথা হান কি জানেন? কি? দিনকাল আর আগের লাখান নাই। দাঙ্গা হইল, দেশ ভাগ হইল, লাখ লাখ মানুষ ইন্ডিয়ায় চইলা যাইতে আছে। অহন যদিন বুদ্ধি খাটাইয়া না চলেন টিকতে পারবেন না, শেষ হইয়া যাইবেন। অধর ভুইমালির মুখ দিয়ে যেন দৈববাণী বেরুচ্ছে। সার সত্যিটা সে বুঝে নিয়েছে। এই দুঃসময়ে পৃথিবীতে বেঁচে থাকতে হলে কৌশল দরকার। বিনু নিশ্চিত লোকটা যে ধরনের চতুর এবং ফন্দিবাজ, ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে গেলেও সে শেষ হয়ে যাবে না। নিজের বউ ছেলে মেয়ের জন্য ইন্ডিয়ায় কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলবে। অধর গলা আরও নামিয়ে দিল। বিশ্বাস কইরা আপনার কথাগুলো কইলাম বাবু মশাই, দেখেন কেউ যেন টের না পায়। না না, আমি কাকে জানাবো? আমি কাউকে জানাবো না। আর তাছাড়া কলকাতায় পৌঁছবার পর আমরা কে কোথায় চলে যাব হয়তো আর দেখাই হবে না। একসময় ট্রেন বেনাপোল পৌঁছে যায়। বর্ডারের ওধারের মতন এখানেও প্রচুর ইন্ডিয়ান পুলিশ এবং অফিসার রয়েছেন, আর আছে অনেকগুলো সরকারি আর বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের লোকজনেরা। এখানে অবশ্য ট্রেনটাকে বেশিক্ষণ আটকানো হলো না। সরকারি তরফ থেকে তো বটেই, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের লোকজনেরাও উদ্বাস্তুদের শুকনো খাবার অর্থাৎ চিঁড়ে, গুড়, দরবেশ ইত্যাদি খেতে দিল। ক্লান্ত ক্ষুধার্ত মানুষগুলো গোগ্রাসে খেতে লাগলো। এরই মধ্যে অফিসাররা উদ্বাস্তুদের কে কোত্থেকে এসেছে, তাদের নাম, পরিবারে কতজন মানুষ, ইন্ডিয়ায় তাদের কোনো আত্মীয় স্বজন আছে কি না, থাকলে সেখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা কতখানি,
ইত্যাদি টুকে নিয়ে প্রত্যেককে বর্ডার স্লিপ লিখে দিতে লাগলেন। ইন্ডিয়ার সরকারি নথিপত্রে শরণার্থী হিসেবে তাদের নামগুলো পাকা জায়গা পেয়ে গেল। গোয়ালন্দের মতো বেনাপোলেও একদল সিনেমার লোক মুভি ক্যামেরা নিয়ে উদ্বাস্তুদের ছবি তুলছিল। সবার বয়স 30 থেকে 35-এর মধ্যে। দলের কেউ কেউ ওপার থেকে আসা মানুষগুলোর সঙ্গে কথা বলে দেশ ছাড়ার কারণ রেকর্ড করে নিচ্ছে। গোয়ালন্দে সেভাবে মুখ খোলেনি উদ্বাস্তুরা, কিন্তু এপারে এসে নির্ভয় জানিয়ে দিচ্ছে পাকিস্তানে কী আতঙ্কের ভিতর তাদের দিন কেটেছে, এবং ইন্ডিয়ায় না এসে যে তাদের কোনো উপায় ছিল না সেই কথাও জানিয়ে দিল। বিনু লক্ষ্য করল সিনেমার এই কলা কুশলীরা গোয়ালন্দের সেই দলটার মতন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসেনি। তারা এই উপমহাদেশেরই লোক। ওদের চেহারা দেখে কথা শুনে মনে হয় নিঃসন্দেহে বাঙালি। 20 শতকের মাঝামাঝি লক্ষ লক্ষ মানুষের দেশত্যাগের মর্মান্তিক ইতিহাস তারা ছবিতে ধরে রাখছে। অনেককে বর্ডার স্লিপ দেবার পর একজন অফিসার বিনুকে ডাকলেন। বাঁধা নিয়মে তার নাম টাম জেনে নিয়ে জিজ্ঞাসা করলেন, সঙ্গে আর কেউ আছে? বিনু ঝিনুকের কথা বলল। আপনার স্ত্রী? না, আমার আত্মীয়। দাঙ্গায় ওর বাবা মা মারা গেছেন। কলকাতায় আপনাদের কেউ আছেন? হ্যাঁ আছেন, আমার 2 দিদি আর বাবা। ও, তাহলে আপনাদের রিলিফ ক্যাম্পে ওঠার দরকার নেই। রিলিফ ক্যাম্প? অফিসার বিশদভাবে বুঝিয়ে দিলেন। যারা সর্বস্ব খুইয়ে সীমান্তের ওপার থেকে পশ্চিমবাংলায় চলে আসছে, তাদের আশ্রয় দেবার মতন আত্মীয় পরিজন যদি এখানে না থাকে, এই ধরনের মানুষজনকে কলকাতার আশেপাশে বা বিভিন্ন জেলায় ত্রাণ শিবিরে পাঠানো হচ্ছে। যতদিন না সরকার পুনর্বাসনের ব্যবস্থা করছে বা এরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, শিবিরেই তাদের থাকতে হবে। সরকারই এদের যাবতীয় দায়িত্ব পালন করবে। অফিসার বললেন, আপনার তো সেরকম কোনো সমস্যা নেই। বাবা আর দিদিরা যখন আছেন তাদের কাছেই আপনি উঠতে পারবেন। ক্যাম্পে যাবার দরকার হবে না। না। এই বর্ডার স্লিপ দুটো রাখুন। বিনু আর ঝিনুকের নাম লিখে 2টো ছাপানো কাগজ দিলেন অফিসার। বিনু বলল, আমরা তো রিলিফ ক্যাম্পে উঠছি না, কিন্তু এই দুটো দিয়ে কি হবে? আপনারা যে জেনুইন রেফিউজি, বর্ডারের ওপার থেকে ইন্ডিয়া এসেছেন, এই স্লিপ তার ডকুমেন্ট। একটা খবর কি আপনি জানেন? কি খবর? সরকারি চাকরি বাকরির ব্যাপারে রিফিউজিদের অনেক প্রেফারেন্স দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সার্ভিস করতে চাইলে এই দুটো কাগজ কাজে লাগবে। যত্ন করে রাখবেন। সীমান্তের ওধারে একজন সহৃদয় তরুণ বাঙালি অফিসারকে দেখে এসেছে বিনু। এপারেও তেমন একজনকে পাওয়া গেল, সহানুভূতিশীল শুভাকাঙ্ক্ষী। তবে এই ধারের অফিসারটি ওপারের অফিসারের মতো যুবক নন, মধ্যবয়সী। বিনুর সঙ্গে কথা শেষ হয়ে গিয়েছিল। অফিসারটি অন্য একজন উদ্বাস্তুকে ডাকতে যাচ্ছিলেন। হঠাৎ রামরতনদের কথা তার মনে পড়ে গেল। ব্যস্তভাবে বলল, স্যার স্যার একটা কথা ছিল। একটা ফ্যামিলি আমাদের সঙ্গে এসেছে, তাদের নাম গভর্নমেন্ট রেকর্ডে থাকা দরকার। নিশ্চয়ই। তারা কোথায়? এই তো ট্রেনের কম্পার্টমেন্টে আছে। আচ্ছা, ওদের তাড়াতাড়ি পাঠিয়ে দিন। ওরা আসতে পারবে না স্যার। কেন? রামরতনদের তারপাশা স্টিমার ঘাটে পরিচয় হবার পর একসঙ্গে গোয়ালন্দে আসা, তারপর ট্রেনে তার মৃত্যু, সব সংক্ষেপে জানিয়ে বিনু বলল, ওর স্ত্রী আর মেয়েরা ডেড বডি আগলে কান্নাকাটি করছে। কি করে নেমে আসবে বলুন? না না, ওদের আসার দরকার নেই, আমি বুঝতেই পারছি। আমি আপনার সঙ্গে একজনকে পাঠিয়ে দিচ্ছি। সে ওদের নামটাম রেকর্ড করে বর্ডার স্লিপ দিয়ে আসবে। কিন্তু কি স্যার? ডেড বডিটা নিয়ে তো ভীষণ একটা সমস্যা হয়ে গেল। হ্যাঁ, শিয়ালদায় গিয়ে যদি দেখি রামরতনবাবুর ভাইপো আসেননি, খুব বিপদে পড়ে যাব স্যার। ওদের ফেলেও চলে যেতে পারবো না, অথচ কী যে করব বুঝে উঠতে পারছি না। স্যার, আপনি কি আমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন? ডেড বডি বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, পচন শুরু হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বার্নিং ঘাটে নিয়ে যাওয়া দরকার। কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। শিয়ালদায় আমাদের ডিপার্টমেন্টের একজন অফিসারকে আমি চিঠি লিখে দিচ্ছি। যদি রামরতনবাবুর ভাইপো না আসেন, আপনি তার সঙ্গে দেখা করবেন। ওর হেল্প নিশ্চয়ই পাবেন। দ্রুত চিঠি লিখে একটা খামে পুরে বিনুকে দিতে দিতে বললেন, খুব ভালো মানুষ, ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দ্য রিফিউজিস। অনেক সময় নিজের এখতিয়ারের বাইরে গিয়েও সাহায্য করেন। খামের ওপর অফিসারের নাম লেখা আছে অলোক প্রসাদ সেন।
বিনু জিজ্ঞেস করল, অলোক প্রসাদ বাবুকে যদি কোনো কারণে না পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যাবে। আপনাদের ট্রেনটা যে যাচ্ছে ওকে সেই খবর পাঠানো হয়েছে। রিফিউজিদের রিসিভ করার জন্য উনি শিয়ালদাতে থাকবেন। তবে ধরুন এই হঠাৎ শরীর খারাপ হলো কি অন্য কোনো জরুরি কাজে অথরিটি ডেকে পাঠালেন, তাহলে ওর অ্যাসিস্ট্যান্ট সুখদেব মালাকারের সঙ্গে দেখা করে এই অলোক প্রসাদ বাবুর চিঠিটা দেবেন আর আমার কথাও বলবেন। আশা করি কাজ হবে। অফিসার তার এক সহকারীকে বিনুর সঙ্গে পাঠিয়ে দিলেন। সে রামরতনের স্ত্রী এবং মেয়েদের নাম টাম লিখে বর্ডার স্লিপ দিয়ে চলে গেল। আরও কিছুক্ষণ বাদে ট্রেন চলতে শুরু করলো। আপনাদের কেমন লাগছে এই উপন্যাসটা, আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা ছোট্ট লাইক দেবেন, আর যারা নতুন এসেছেন তাদেরকে তো বলেছি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে এর পরে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটা পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।